হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:20। ঘুম থেকে উঠেছি, মিনিট 20 হয়েছে। ঘুম থেকে উঠে মানে নিজের মতো ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে। ডিম সেদ্ধ বসিয়েছে আমার ভাইয়ের বউ। মা উঠে সমস্ত কাজবাজ সেরে অলরেডি রান্নার দিকে চলে গেছে, রান্না করছে। যেহেতু সকালবেলায় ভাই খেয়ে বেরিয়ে যায়, আবার খাবার নিয়ে যায়, ওই জন্য আমাদের বাড়ি কিন্তু সকাল সকালই রান্নাটা হয়। বলতে পারো সকালবেলাটা কাজের চাপটা একটু বেশিই থাকে। তো এখানে ডিম সেদ্ধ বসিয়েছে, দেশি মুরগির ডিম সেদ্ধ। এটা খাবো, খেয়ে চলে যাব ফিজিওথেরাপি করতে। অলরেডি আমি চলেও এসেছি ফিজিওথেরাপি করতে। মানুষের সাথে এসেছি, ও সাইকেলে করে দিয়ে গেল। যেহেতু আমার ফিজিওথেরাপি হতে অনেকটাই সময় লাগে, কোনো দিন 1 ঘন্টা লাগে, কোনো দিন 1.5 ঘন্টা লাগে, অনেকটাই সময় লাগে। ওই জন্য ওকে আবার বাড়ি পাঠিয়ে দিয়েছি। হয়ে গেলে আবার ফোন করে নেব, তাহলে ও আবার এসে নিয়ে যাবে। কি বলো তো, এইটুকু রাস্তা তো হেঁটে যেতে পারি, তবে হাঁটাচলা করলে না ব্যথাটা যেন একটু বেশি বেড়ে যায়। ওই জন্য যতটা পারি হাঁটাচলা কম করার চেষ্টা করি। ফিজিওথেরাপি করে দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই টেংরির জুস করেছে, মানে খাসির টেংরির জুস, সেটা আর কি খেলাম। খাওয়ার পরে এই দেখো ভাত খেতে বসে গেছি। আজকে একটু উল্টো পাল্টা হয়ে গেল। প্রত্যেক দিন আগে ভাত খেয়ে নিই, ভাত খেয়ে নিয়ে তারপরে টেংরির জুসটা খাই, তবে আজকে টেংরির জুসটা খেয়ে নিয়েছি। আর ফিজিওথেরাপি করার পরে না প্রচণ্ড পরিমাণে খিদে পায়। আগে তো খিদেই ছিল না, খেতেই পারতাম না কোনো কিছু, তবে এখন না খিদেটা এসেছে, মানে খাবো এরকম ইচ্ছা হয়। আগে খাবার দেখলেই বমি লাগতো, কোনো খাবারই মুখেই তুলতে পারতাম না, দেখেই তো বমি লাগতো। ডাক্তারকে যখন আমি বললাম যে এরকম হয়, খাবার খেতে পারি না, খাবার দেখলেই বমি লাগে, বলেছিল এই ঔষধের সাইড এফেক্ট এগুলো, এই ঔষধগুলো খেলেই এরকম পরিস্থিতি হবে। আর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যেত, মানে কোনো খাবারই যেন আমার ভালো লাগতো না। আর আমার মনের মতো তো খাবার হতো না, মানে কোনো রকমে আমি একটা তরকারি রান্না করতাম, রান্না করে বাড়িতে খেতাম। শরীরে এমন একটা রোগের বাসা বেঁধেছে, কি বলবো, আর ভালো লাগছে না। শুয়ে থেকে আমি পুরো বোর হয়ে যাচ্ছি। সকালবেলায় উঠেছি 7:30টার সময়। 7:30টার সময় উঠে চা খেয়েছি, ডিম সেদ্ধ খেয়েছি, খেয়ে গেছিলাম ফিজিওথেরাপি করতে। ফিজিওথেরাপি করে এলাম, এসে ওই টেংরির জুস খেলাম, ভাত খেলাম। ভাত টাত খেয়ে সেই যে শুয়েছি, এখন 1:45 বাজে। এখন উঠলাম, স্নান করব। ভেবেছিলাম স্নান করব না, কালকের থেকে ব্যথাটা একটু বেড়েছে, তো ওই জন্য ভেবেছিলাম যে স্নান করব না, ওপরে গিয়ে শুয়েছিলাম, গাটা ধুয়ে নেবো এরকম ইচ্ছা ছিল। আর রোদ পড়েছে, গরমও লাগছে, একটু গায়ে জল দেবো। জল গরম বসানো আছে যদিও, একটু মাথায় জল দিয়ে নেব। কালকের থেকে হঠাৎ ব্যথাটা বাড়লো কেন কি জানি। দিয়ে আজকে সকালবেলাটা আর এক্সারসাইজ করিনি, এখন করলাম। এখন মুড়ি মাখিয়েছিল ভাইয়ের বউ, খেলাম। খেটে এখন করব স্নান। শুয়ে থাকা সম্ভব বলো? এইভাবে কতক্ষণ শুয়ে থাকবো? মনে হচ্ছে আমার হাত পা পুরো মানে ব্যথা হয়ে যাচ্ছে শুয়ে থেকে। শুয়ে থাকাও সেই শুয়ে থাকা, মানে চিত হয়ে শুয়ে থাকলে তবেই রেস্ট হবে, তা না হলে নয়। আমি দাঁড়িয়েও থাকতে পারবো না, বসেও থাকতে পারবো না, আবার কাত হয়েও শোয়া যাবে না। চিত হয়ে কি শুয়ে থাকা সম্ভব? তোমরাই বলো। একবার উপরে উঠি, খাওয়া দাওয়া করে উপরে উঠেছিলাম, আর উঠবো না। এখন স্নান টান করবো, স্নান টান করে একটু রোদে দাঁড়াবো, রাস্তায় রোদ আছে, 2-10 মিনিট মতো দাঁড়াবো। দাঁড়িয়ে তারপরে দেখা যাক। আমার ভাত টাত খাওয়া দাওয়া আছে। আগে তো খিদেই পাচ্ছিল না, খেতেই পারছিলাম না, এখন তাও একটু খেতে পারছি, এটাই অনেক। কিন্তু এই রোগটা সারবে কি বলতে পারছি না। যেখানে ফিজিওথেরাপি করতে যাই, বলছে টানা 1 বছর যদি আমি এইভাবে শুয়ে থাকতে পারি, আর ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো যদি আমি খেতে পারি, আর এক্সারসাইজগুলো যদি আমি করতে পারি, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। কিন্তু আদৌ কি সেটা আমি পারবো? মনে হয় না যে আমি পারবো এটা করতে। রাতের বেলা শুয়ে থাকতেই অসহ্য লেগে যায়, মানে 11টা-12টায় তাও ঘুম আসে না। আর তখন ঘুমাবো, আবার সারাদিন শুয়ে থাকবো বিছানায়, অসম্ভব। তো দেখি কতটা কি হয়। স্নানটা করে নিই, ফোনগুলো চার্জে দিয়ে স্নান করে নিই। কিছুই যেন ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না, কিছু করতেই ভালো লাগে না, তবুও করি। কী বলবো, মন মানে না তীর্থ করার মতো, যেটুকু পারি আর কি চেষ্টা করি।
স্নান কমপ্লিট করে নিয়েছি, মাথাটা এখনও আঁচড়ানো হয়নি, একটু পরে আঁচড়াবো। গামছা জড়িয়ে রেখেছি। এখন আর ছাদে উঠছি না, এখন একটু বাইরে গিয়ে দাঁড়াবো। বাইরেও দাঁড়াতে ইচ্ছা করে না, আর কোনো কিছুই যেন ভালো লাগে না। মানে ভালো লাগার একটা ব্যাপার থাকে জানো তো, কিছু করতেই যেন ভালো লাগে না। না তো শুয়ে থাকতে, না তো ঘুরে বেড়াতে। ঘোরাঘুরি তো এমনিতেই নিষেধ, ইচ্ছাও করে না যে রাস্তায় গিয়ে একটুখানি দাঁড়াবো, 5টা মানুষের মুখ দেখবো, মনে চায় না। তো তবুও একটুখানি যাবো রোদে দাঁড়াতে। কেন বলো তো, ভেজা চুল রয়েছে, আর এখন প্রায় 2:20 বেজেই গেছে। ওই জন্য চুলগুলো শোকানোর জন্য আর কি একটুখানি রাস্তায় যাব, তা না হলে ভেজাই থেকে যাবে। আবার 4:30 পৌনে 5টায় যাবো ফিজিওথেরাপি করতে। 2 টাইম তো করা হচ্ছে, 1 টাইম করে এসেছি, আর 1 টাইম বিকেলে করবো। কথা বলতেও হাঁপিয়ে যাচ্ছি জানো, কথা বলতে গিয়েও আমি হাঁপিয়ে যাচ্ছি। শরীরের পরিস্থিতি এতটাই খারাপ। তবে আগের তুলনায় এখন একটুখানি ভালো আছি, মানে জ্বর টরগুলো নেই। সকালবেলায় মনে হচ্ছিল জ্বর এসেছে, আবার থার্মোমিটার দিয়ে মাপলাম জ্বর এসেছে কিনা, দেখলাম যে না, জ্বর আর নেই, মানে আসেনি। ওটা আমার মনের ভুল। মানে এত টেনশন করি সবসময়, যেন মনে হয় এটা বুঝি হয়ে গেল, ওটা বুঝি হয়ে গেল, এরকম হয় ভেতরে। তো জ্বর আসবে কিনা বলতে পারছি না। যেদিন ব্যথা বাড়ে সেদিন মনে হয় জ্বর আসে আমার। কালকে থেকে ব্যথাটা বেশি ছিল ওই জন্য। তো চলো একটুখানি বাইরে যাই। মার ভাইয়ের বউ ওপরে আছে, আমি আছি ঠাকুর ঘরে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা 7:30। ফিজিওথেরাপি করে অনেকটা সময় আগেই বাড়ি চলে এসেছি। এসে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে, ছানাও খেয়ে নিয়েছি। ওগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি। তো মা আজকে দেখো কি বানাচ্ছে, নারকেলের পুর দিয়ে গোকুল পিঠে, যেটা আমি ভীষণ ভালোবাসি। আমিও ভালোবাসি, আমার ভাইও ভালোবাসে। ভালো মন্দ খাবার আগে তো খুব খেতাম, ইদানিং তো খাওয়াই হয় না। আর নারকেলের পুর আমি কোথায় পাবো বলো, ওখানে তো নারকেল পাওয়া যায় ঠিক, এত খাটবে কে, এত খাটার মতো তো আমার পরিস্থিতি নেই, ওই জন্য সম্ভবও হয়ে ওঠে না। ওই জন্য যখনই আমি বাবার বাড়ি আসি তখনই মা জিজ্ঞাসা করে কি কি খাবি বল, কি কি ভালো লাগে বল। আর আমার ভালো লাগাগুলো তো মা বেশ ভালো মতোই জানে, তো ওই জন্য আমার পছন্দের খাবারগুলো মা করে দেওয়ার চেষ্টা করে। তো সেই জন্যই নারকেলের পুর দিয়ে আজকে গোকুল পিঠে বানাচ্ছে। শুকনোও খাবো আবার রসের খাবো। আর আমার মেয়েকে আমার ভাইয়ের বউ পড়াতে বসিয়েছে, মানে সেই 1 ঘন্টা তো পড়ায় না, এমনিতে আমার মেয়ে পড়তে বসতেই চায় না, তবে এখানে এসে ও খুব জব্দ হয়ে গেছে বুঝেছো, 2 ঘন্টা 2.5 ঘন্টার কমে পড়া হয় না। এইদিকে মা নারকেলের পুরটা তৈরি করে ওই যে গোল্লা গোল্লা করে নিয়েছে, যেটা আর কি গোকুল পিঠের মধ্যে থাকবে, ওটাই বেশি ভাল লাগে। দুধের সর দিয়ে না যে পিঠেগুলো বানাই, মানে যে কোনো ভালো মন্দ খাবারই বানাক না কেন, দুধের সর দিয়ে সেগুলো না আমার ভালো লাগে না, আমি খেতেই পারি না। তবে বাড়িতে যখন আমি ভালো মন্দ জিনিস বানাই তখন কিন্তু দুধের সর দিয়েই বানাই। কেন বলো তো, নারকেলে অনেক খাটনি, এত তো খাটতে পারবো না, খেটে ওই বানিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওই জন্য ওইদিকে গোকুল পিঠে বানানো হয়ে গেছে। তো মিষ্টি জিনিস খাওয়ার পরে একটু ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছা করে, তাই না? সেই জন্যই আর কি। দেখছোই তো ভাইয়ের বউ কাটছে লঙ্কা পেঁয়াজ কুচি, এখন হবে পেঁয়াজি, একটু ঝাল ঝাল করে খাবো। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, সেদ্ধ ভাত করবে। আর এদিকে দেখো ময়দাটাও ভালো করে ফাটিয়ে নিয়েছে, এবারে পেঁয়াজিগুলো ভাজছে। মিষ্টি মিষ্টি কিছু খাবার পরে ঝাল ঝাল খেতে সেই লাগে, দারুণ স্বাদ সেই জিনিসের। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:37, আর এখন আমি চা খাবো। ঘুম ভেঙেছে অনেক সকালে, উঠেছিলাম, উঠে আবার শুয়েছিলাম, দিয়ে এখন উঠলাম, উঠে ফ্রেশ হলাম, এবারে চা খাবো। এই দেখো কবিতা চা বানাচ্ছে, চা খেয়ে চলে যাব ফিজিওথেরাপি করতে। আজকে তেমন রোদ ওঠেনি জানো তো, রোদ নেই। যখন সকালবেলা উঠলাম তখন দেখলাম যে মানে মেঘলা মেঘলা আকাশ, তারপরে এখন একটু মনে হচ্ছে পরিষ্কার হয়েছে। যদি পড়ে যায় কবিতার দোষ। এই দেখো, তোমরা তো জানোই আমি বাটিতে চা খাই, বাটিতে তা না হলে গ্লাসে, কাপে খুব কম খাই। আমার জন্য বাটি। মেয়ে এখনো ঘুমাচ্ছে, ও ওঠেনি, পরে উঠবে। খেয়ে নি চাটা, বুঝলে, যে চলে যায়, দেরি হয়ে গেছে আজকে ফিজিওথেরাপি করতে যেতে। চলে এসেছি ফিজিওথেরাপি করতে, ফিজিওথেরাপিটা করে নেবো, এখন 1 ঘন্টা লাগবে।
ঘন্টা থাকতে হবে। একজন পেশেন্ট রয়েছে ভেতরে। ফিজিওথেরাপি মেশিনগুলো সেট করে দিয়েছে, এভাবেই এখন 35 থেকে 40 মিনিট থাকতে হবে, কেননা 3 রকম কাজ রয়েছে মেশিনের। যখন এই মেশিনগুলো দেয় তখন কেমনই যে একটা ফিল হয় কি বলবো, যারা ফিজিওথেরাপি করেছো তারাই জানো, তাছাড়া অন্য কেউ বুঝবে না। যাদের প্রচুর পরিমাণে ব্যথা রয়েছে তারাই কিন্তু এই মেশিনটা শরীরে নিয়ে থাকতে পারবে, তাছাড়া বাকিরা কিন্তু পারবে না, তারা মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যাবে। মানে মেশিনের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এবারে এক্সারসাইজ করব, এক্সারসাইজ করে তারপরে বাড়ি যাব। এখনও 20 মিনিট থাকতে হবে, তারপরে আমি বাড়ি যাব। ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি রান্নাবান্না হয়ে গেছে। তোমরা হয়তো ভাবতেই পারো সকালবেলা আমাদের তো তরকারি ভাত হয়, আজকে আবার সেদ্ধ ভাত কেন? আজকে হচ্ছে স্পেশাল একটা দিন, আমার ভাইয়ের বার্থডে রয়েছে, তো তার জন্যই আয়োজন করা হবে। সকালবেলাতেও তো কিছু খেতে হবে তাই না, সেই জন্যই আর কি সেদ্ধ ভাত হয়েছে। তাছাড়া ভাইয়ের আজকে কাজ ছিল বাড়ির কাছেই, তো কাজটা হয়নি, ভালোই হয়েছে, যেহেতু আজকে বার্থডে আবার কাজে গিয়ে কী করবে। কিন্তু কাজের প্রচণ্ড পরিমাণে তাড়া ছিল, বলছিল ভাইকে যেতে। দেখো কোনো কারণবশত আজকের কাজটা কিন্তু মিস্টেক হয়ে গেছে, হয়নি। ভাই ঘুরে এলো, এসেই আর কি খেতে বসে গেছে, আমিও দুটো খেয়ে নেব। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত খেয়ে উঠে আবার দুপুরে রান্নার জন্য আয়োজন চলছে। যেহেতু ভাইয়ের বার্থডে অনেক কিছুই মেনু হবে, কিন্তু কি কি হবে আমি এখন বলতে পারছি না গো, মানে আমি শিওর জানিও না, যখন হয়ে যাবে তখন তোমাদের অবশ্যই দেখাবো। এখানে ভাইয়ের বউ কেটে বেছে ধুয়ে রেডি করে দিচ্ছে, মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তবে আজকে রোদ নেই, এটা দুঃখের বিষয়। রোদ না হলে আমার একদমই ভালো লাগে না, শুধু আমার নয়, আমার ভাইয়ের বউয়েরও ভালো লাগে না। আজকে রোদ হলে একটু ভালো হতো, কেমনই যেন লাগছে। তাই ভাবছিলাম স্নান করব কি করব না, আবার ভেবে দেখলাম মাথায় একটু জল না দিলে রাতের বেলায় এমনিতেই ঘুম আসে না, আরোই ঘুম আসবে না। তবে একটু স্নান করে নিতে হবে, গরম জলেই স্নান করব, ঠান্ডা জলে তো করি না। এখানে আসার পর থেকে আমি কিন্তু ঠান্ডা জলে করি না স্নান, গরম জলেই স্নান করি। সবাই কিন্তু প্রচুর পরিমাণে আমার যত্ন নেয়, যার জন্য এখন ঔষধ ছাড়াই কিন্তু আমি হেঁটে চলে বেড়াতে পারছি। এটাই আমার কাছে অনেক, কেননা ঔষধ খেলে আমার খাওয়া একদমই চলে যায়, খেতে পারি না। আর ডাক্তার বলেও দিয়েছে যে ঔষধে কিডনির এফেক্ট পড়ে, যার জন্যই কিন্তু আমার এই রকম পরিস্থিতি, কোনো খাবার দাবার আমি খেতে পারি না। সেই জন্য যতটা সম্ভব ঔষধকে অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি। তবে এখানে এটা সম্ভব হচ্ছে, যেহেতু সবাই হেল্প করছে, কোনো কাজবাজ আমাকে করতে হচ্ছে না, নিজের মতো স্নান খাওয়া দাওয়া করে নিচ্ছি। কিন্তু বাড়িতে তো এগুলো হয় না, একটু হলেও আমাকে কাজ করতে হয়, রান্নাবান্না করতে হয়, তখন আর হয়ে ওঠে না। মানে ঔষধ খেয়েও তখন আমি হাঁটাচলা করতে পারি না, এরকম পরিস্থিতি হয়ে যায়। স্নান করে নিয়েছি, স্নান করে উঠতে না উঠতে দেখছি বোন আর মামিমা এসে হাজির, আমার জন্য পিঠে এনেছে, তো সেই পিঠেই দিল, খাচ্ছিলাম। সবার জন্য এনেছে, শুধু আমার জন্য না, পিঠেটাই খেলাম আর কি। মা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে, এবারে ভাইকে দেওয়া হচ্ছে, ভাই এখন খাবে। আর এই ঘরটা আমার মেয়ে সাজিয়েছে ফুল টুল দিয়ে, দেখো কি করেছে, হ্যাপি বার্থডে এখনই লিখে বসে আছে। তো ওই দেখো মামা, বাবা, আমার মেয়ে মুখ ঘুরিয়ে চলে গেল কেন বলো তো, ওরা এখানে একটু ভালো করে সাজিয়েছিল, ওটা তুলে দেওয়া হয়েছে ওই জন্য। আর কি কি মেনু হয়েছে দেখো, 5 রকমের ভাজা হয়েছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের ঝোল, মাংস, চাটনি, পায়েস, দই, মিষ্টি, এই সমস্ত কিছু হয়েছে। ভাই আগে খেয়ে নেবে, তারপরে আমরা খাবো। দই খাইতাম মিষ্টি পাই দি মাথা লেগে চলিস না বাবা কত কি খাই দিচ্ছে না না ঠিক আছে বেন দেন ভাই আমিও ভাইকে একটু পায়েস খাইয়ে দিলাম। আমি আর কি করব বলো, কিছু করার নেই আমার। তারপরে একটুখানি ফটোশ্যুট হলো,
মা বাবা বসেছে, ভাই বসেছে, সবাই একটুখানি ফটোশ্যুট করে নেব। এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে বলো, সারা জীবনের জন্য। দিন চলে যায়, কথাগুলো মনে থাকে এই স্মৃতির কারণে, তাই না? যখন এই ছবিগুলো দেখবো তখন মনে পড়বে যে না, ভাইয়ের বার্থডের দিন এই সমস্ত কিছু করেছিলাম। তো এটা হচ্ছে আমার কাকার মেয়ে, আর ওকে তো চেনোই, আমার মেয়ে। তো সবাই মিলে একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছি। ফটো তোলা হয়ে গেলে তারপরে খাবার খেয়ে নেব। আমার মেয়ে কিছুটা সময় রাগ দেখালো, যেহেতু ও সাজিয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে মানে আবার পরে সাজিয়ে নেবে। তারপরে দেখো মামাকে ও খাইয়ে দিল, ও তো ভীষণ খুশি। মানে কোনো অনুষ্ঠান হলে না সব থেকে বেশি খুশি হয় আমার মেয়ে। মানে ও যে কী করবে নিজেও বুঝে উঠতে পারে না। যাই হোক চলো ফটোশ্যুটটা কমপ্লিট করে নিই। তোমরা সবাই আমার ভাইকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুখে থাকে। আমরা যেন সবাই প্রত্যেক বছর এভাবেই সেলিব্রেট করতে পারি, ওর জন্মদিনে আনন্দ করতে পারি, এই কামনাই করো। আমিও চাইবো যেন খুব ভালো থাকে, সুখে সংসার করে। লাস্টে আমার ঠাকুমা এই দেখো আশীর্বাদ করেনি, মানে একটু কাজ করছিল যার জন্য আশীর্বাদ করা হয়নি। আর 3 জন হয়ে গেছে, ওই জন্য ঠাকুমা একটুখানি পায়েস আর একটু দই মিষ্টি খাইয়ে দিল। আমার ঠাকুমাকে দেখে বলো তো যে কত বয়স হতে পারে আমার ঠাকুমার, তবুও শক্তপোক্ত আছে, এখনও সমস্ত কাজবাজ করতে পারে, রান্নাবান্না করতে পারে। ভাবতে পারো আমরা এই বয়সে, বিশেষ করে আমি এই বয়সে আমি করতে পারি না এত কিছু, নিজের রান্নাবান্না খাওয়া দাওয়া নিজের মতো চলাফেরা করতে পারি না। আর আমার ঠাকুমার কত বয়স হয়ে গেছে দেখেছো, তবুও এখনও বেশ মানে হার্ডি আছে বলতে গেলে, সমস্ত কাজ নিজে হাতেই কিন্তু করে নেয়। এবারে এখানে বসে চলছে জন্মদিনের খাওয়া দাওয়া। রান্নাগুলো বেশ ভালো হয়েছিল, জমিয়ে খেলাম বলতে পারো। অনেক দিন পরে এরকম খাবার দাবার খাচ্ছি, মানে এ বাড়িতে আসার পর থেকেই আমি খাচ্ছি। তবে আজকের খাবারটা অনেকটাই ভালো লাগছিল, যেহেতু খিদে লাগলে সব কিছুই ভালো লাগে দেখবে। বাড়িতে খিদে পেতো না, কিছু খেতে পারতাম না, বিরক্ত লাগতো, শরীরে আরও বেশি অশান্তি লাগতো। তবে এখানে আসার পর থেকে, মানে বোনের বাড়িতেও আমি 5 দিন ছিলাম, ওখানেও খুব ভালো ছিলাম। মানে মা সবসময় বলতো রূপা বলো কী খাবে, কী খেলে তোমার ভালো লাগবে, কোনটা খেলে মুখে রুচি ফিরবে, কী খেলে আমি দুটো খেতে পারবো, কী করলে খেতে পারবো, এই সমস্ত নিয়েই সবসময় কিন্তু ওরা ভাবনা চিন্তা করতো আর আমাকে খাইয়ে যেত। তারপর এই দেখো সেই বাচ্চা মেয়েটা মানে কথা বলছিল, বাইরে যেহেতু গান চলছিল যার জন্য আর কি ভয়েসটা আমাকে দিতে হয়েছে। এর কথা শুনতে ভীষণই ভালো লাগে, মানে এতটুকু বয়সে এত পাকা পাকা কথা বলে, কি বলবো তোমাদের। যদি আজকের কথাগুলোও তোমাদের শোনাতে পারতাম সত্যি তোমাদের খুব ভালো লাগতো, বাট কী করবো, দুঃখের বিষয়। বাইরে যেহেতু জোরে জোরে গান বাজছিল যার জন্য আর কি আমাকে ওর ভয়েসটা স্কিপ করে আমার নিজের ভয়েস দিতে হয়েছে। এখানে রাতের রান্নার আয়োজন চলছে, এখন নিরামিষ রান্নাবান্না হবে। কেন বলো তো, আমার ভাই যার সাথে কাজ করে ওরা আজকে খায় না, বৃহস্পতিবার। আমরাও বাড়িতে অবশ্য বৃহস্পতিবারটা মানি, খাওয়া হয় না, তবে বাইরে গেলে আমরা কিন্তু খাই। তবে ওনারা খায় না। আমার শ্বশুর শাশুড়ি বাইরে গেলেও বৃহস্পতিবারে খায় না, বিশেষ করে আমার শাশুড়ি মা বাইরে গেলে বৃহস্পতিবারে খায় না। তবে আমি, আমার শ্বশুর শাশুড়ি মেয়ে আমরা বাইরে গেলে বৃহস্পতিবারে কিন্তু খাই, বাড়িতে খায় না। তবে তো যাই হোক, তাদের জন্যই আয়োজন করা হচ্ছে। এখানে পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে একটা তরকারি হবে, বেগুন ভাজা হবে, লুচি হবে, ডাল হবে, দই মিষ্টি তো রয়েছে, এগুলোই হবে। ওদেরকে রাতের বেলা এটাই দেওয়া হবে, আমরাও খেয়ে নেব। আজকে 2 রকমের ভোজ খাওয়া হলো, নিরামিষ আমিষ, দুটোই বেশ ভালো ছিল, জমে গেছে। তো এখন ভাই কেক কাটবে, আমার ভগ্নিপতি কেক এনেছে, ওই কেকটাই কাটা হবে। মেয়ের আবদার, আমার মেয়ে যেখানেই থাকবে, যার জন্মদিনই হোক না কেন, কেক কাটতেই হবে। জন্মদিনে কেক কাটাটা মাস্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মামাকে খাই দাও, একটু মামাকে খাই দাও একটু। দিদির মুখে একটু দাও, দিদির মুখে দাও একটু, সোনার মুখে দাও একটু, মামির মুখে দিয়ে আসো একটু। কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, ওরা ওদের মতো করে আনন্দ করছে। এখানে এই দেখো আমার ভগ্নিপতি আর ভাই যার সাথে কাজ করে, এটা হচ্ছে অমরেশ দা, আমার বাবা আর এই পুচকি পাচকা, ওদের নিয়েই সংসার, ওরাই আনন্দটা করে। তার সাথে সাথে আমরাও আনন্দ করি, তবে অতটাও ভালো আনন্দ করতে পারলাম না, যেহেতু আমার শরীর খারাপ। অনেক কিছু মনে চাই করব, সেগুলো হয়ে ওঠে না, ওই জন্য খারাপ লাগে। কি আর করা যাবে বলো, যদি কোনো দিন সুস্থ হই তাহলে হয়তো করতে পারবো, আর যদি সুস্থ না হই তাহলে আমাকে এভাবেই দিন কাটাতে হবে, মানে বাকি জীবনটা এভাবেই আমার কাটবে। তো চলো এবারে কেক কেটে আমরা কেকগুলো খেয়ে নিই। কেক খেতে অতটাও ভালো লাগে না, ওই ক্রিমের জন্য ভালো লাগে না, বুঝেছো। তো যাই হোক চলো, একটু তো কেক খেতেই হবে। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।